নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আবার কিন্তু সর্বসমক্ষে এলেন এবং এই প্রথম বলা যেতে পারে তার যে অন্তর্ধান হয়েছিল, উপরাষ্ট্রপতি পদ থেকে একদম রিজাইন দিয়ে তিনি সরে গিয়েছিলেন তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। আজ 21শে জুলাই এর পর আজ 12ই সেপ্টেম্বর প্রথমবার তাকে সশরীরে দেখা গেল। এর আগে তিনি বিভিন্ন জায়গায় চিঠিপত্র পাঠিয়েছেন, সেগুলো দেখা গিয়েছে, কিন্তু আজকে প্রথম তাকে সশরীরে একটি সরকারি অনুষ্ঠানে দেখা গেল। কোন সরকারি অনুষ্ঠান, কারা কারা সেখানে উপস্থিত ছিলেন? সেখানে উপস্থিত ছিলেন বর্তমান যে নতুন নির্বাচিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, তার আজকে শপথ বাক্য পাঠ করার যে অনুষ্ঠান, সেখানে গিয়েছিলেন জগদীপ ধনখড় এবং তিনি সস্ত্রীক গিয়েছিলেন। এবং কার পাশে বসেছিলেন? চন্দ্রবাবু নাইডু। তার কি মাহাত্ম্য বলবো আপনাদের। এবং সেই একই লাইনে একদম বসেছিলেন পাশের রোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে নীতিন গডকরি, জেপি নাড্ডাদের মতন ব্যক্তিত্বরা। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে যেটা একদম সাসপেক্ট করা হয়েছিল যে যতদিন না পর্যন্ত পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাচ্ছেন ততদিন পর্যন্ত তার উপর একদম কমান্ড আছে, তিনি যাতে মুখ না খোলেন, তিনি যাতে কোনো মতেই প্রকাশ্যে না আসেন। এবং সেই ঘটনাটাই ঘটলো আজকে। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হিসেবে, প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে একদম প্রকাশ্যে এলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এখান থেকে উঠে আসছে, তাকে আজকে দেখে কোনো মতেই অসুস্থ মনে হয়নি, বরঞ্চ অন্য দিনের থেকে অসুস্থ মনে হয়েছে। তিনি আগে যেমন পারফর্মে থাকতেন, তিনি যেভাবে তার শরীরে ভাবভঙ্গি থাকতো, তার থেকেও খানিকটা তাকে সুস্থ মনে হয়েছে, বেশ খানিকটা মজবুত মনে হয়েছে। এবং সেই যে জায়গাটা, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। এবং তাকে কার পাশে বসতে দেওয়া হলো? এর আগে জগদীপ ধনখড় আগে যে উপরাষ্ট্রপতি ছিলেন ভেঙ্কাইয়া নাইডু, তার পাশে বসতে দেওয়া হলো। অন্য পাশে জগদীপ ধনখড়ের স্ত্রী এবং তার পাশে বসলেন চন্দ্রবাবু নাইডু। সমস্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখাবো আপনাদের সেই ভিডিও। জগদীপ ধনখড় বসে বসে হাততালি দিচ্ছেন এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিনি শপথ বাক্য পাঠ করছেন। সেই সমস্তটাই দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে। আপনারা জানেন যে জগদীপ ধনখড় 21শে জুলাই হঠাৎ করে বাদল অধিবেশনের প্রথম দিন রাজ্যসভার সভাপতিত্ব করার পরেও তিনি রাত্রি 9:25 সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার যে একদম রেজিগনেশন লেটারটা, সেটা সামনে চলে এসেছিল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। এবং তারপর থেকে সারা দেশের বিভিন্ন নেতা নেতৃত্বরা কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন। কপিল সিব্বল থেকে শুরু করে একদম দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী, প্রত্যেকেই প্রশ্ন তুলেছিলেন যে জগদীপ ধনখড় কোথায়, তিনি কেন কিছু বলছেন না, তার শরীরের অবস্থা কেমন আছে সেটা জানার তো অধিকার রয়েছে দেশের, তাহলে কেন কিছু বলছেন না জগদীপ ধনখড়? একমাত্র দেশের প্রধানমন্ত্রী তিনি একটি চিঠি লিখলেন যে জগদীপ ধনখড়ের সুস্থতা তিনি কামনা করছেন। এছাড়া বিজেপির কোনো নেতা এই জগদীপ ধনখড় সম্বন্ধে আর কিচ্ছু বললেন না। এই সামগ্রিক ঘটনা আমরা দেখতে অভ্যস্ত ছিলাম এই এতদিন ধরে। এর মাঝখানে একটা ঘটনা উঠে এলো, জগদীপ ধনখড় একটা চিঠি লিখলেন। তার রাজস্থানে তিনি যখন একদম এমএলএ ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে 1993 থেকে 1998 সাল পর্যন্ত, সেই সময়কার তিনি যে সার্ভ করেছেন এমএলএ হিসেবে, তার জন্য এখন তিনি পেনশন চেয়ে বসলেন। ঠিক আছে, এতদূর পর্যন্ত। কিন্তু তার পরবর্তীতে তিনি তার উপরাষ্ট্রপতি ভবন ছেড়ে দিয়ে চটালাদের যে ফার্ম হাউস, সেখানে গিয়ে থাকতে শুরু করলেন দক্ষিণ দিল্লিতে। এবং এই জগদীপ ধনখড়কে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা শুরু হয়েছিল, তার বাড়িতে বিভিন্ন মানুষজন যাতায়াত করছেন। কিন্তু সেই জগদীপ ধনখড় হঠাৎ করে একদম প্রকাশ্যে আসলেন কবে? 12ই সেপ্টেম্বর। কোন 12ই সেপ্টেম্বর? যখন সিপি রাধাকৃষ্ণন একদম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গিয়েছেন এবং তার সঙ্গে জগদীপ ধনখড়কে দেখা গেছে যে জগদীপ ধনখড়ও সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখেছেন একটা। একদম 9ই সেপ্টেম্বরে তিনি একটা চিঠি লিখেছিলেন, যেটা প্রকাশ্যে এসেছিল, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই চিঠি, যেখানে একদম হার্দিক শুভকামনা জানানো হয়েছে। যখন ভারতীয় জনতা পার্টির পক্ষে আর কোনো ধরনের কোনো অশনি সংকেত জগদীপ ধনখড়ের কাছ থেকে আসছে না, তখন জগদীপ ধনখড়কে আবার প্রকাশ্যে আনা হলো এবং জগদীপ ধনখড় সস্ত্রীক তার স্ত্রীকে নিয়ে আগের মতোই একদম অ্যাপিয়ার করলেন। এবার আপনাদেরকে বলি, তাকে যে জায়গাটায় বসতে দেওয়া হয়েছিল সেই জায়গাটা দেখুন, একদম চন্দ্রবাবু নাইডুর একদম পাশাপাশি। চন্দ্রবাবু নাইডুকে একদম প্রথম আসনে বসানো হচ্ছে। একটা শরিক দলের যিনি মুখ্যমন্ত্রী আর কেউ নন, চন্দ্রবাবু নাইডু সাংসদও নন, তিনি ভোটও দেননি উপরাষ্ট্রপতি নির্বাচনে, কিন্তু শরিক দলের একজন মুখ্যমন্ত্রী, যার 16 জন সাংসদ এবং রাজ্যসভায় 2 জন, তারা এনডিএ কে সাপোর্ট করছে। অর্থাৎ 18 জন সাংসদ আমরা ধরে নিতে পারি একদম সরাসরি 452 জনের মধ্যে ভোট দিয়েছে। এই 18 জন সাংসদের যিনি একদম দণ্ডমুণ্ডের কর্তা, তাকে বসতে দেওয়া হলো একদম প্রথম আসনে। সেই প্রথম আসনে কারা কারা বসে আছেন? ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার স্ত্রীকে নিয়ে বসে আছেন। ভারতবর্ষের বর্তমান যে সিজেআই একদম বি আর গাওয়াই, তিনি বসে আছেন।
তার সঙ্গে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি বসে আছেন। এই একই আসনে বসতে দেওয়া হলো একদম চন্দ্রবাবু নাইডুকে। আপনারা বুঝতে পারছেন চন্দ্রবাবু নাইডুর এই মুহূর্তে গুরুত্বটা। তার কারণ কোয়ালিশন গভর্নমেন্ট যখন তৈরি হয়েছে সেখানে বিভিন্ন কোয়ালিশন গভর্নমেন্টের পার্টিগুলো রয়েছে, কিন্তু চন্দ্রবাবু নাইডুর গুরুত্ব কিন্তু এই মুহূর্তে অপরিসীম, সেটা আরো একবার প্রমাণিত হলো। এবং কোন চন্দ্রবাবু নাইডু জগদীপ ধনখড়ের পাশাপাশি বসলেন সেটা একদম সময় কি বলছে আমাদের। চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ তিনি জগদীপ ধনখড় রিটায়ার করার আগে কিংবা রিজাইন দেওয়ার ঠিক আগেই গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন, এবং সূত্রের যা খবর জগদীপ ধনখড় তখন নারা লোকেশের মাধ্যমে চন্দ্রবাবু নাইডুকে একদম খবর পাঠিয়েছিলেন যে চন্দ্রবাবু নাইডু যাতে একদম বিরোধীদের সঙ্গে বিভিন্নভাবে চর্চায় থাকে, বিভিন্নভাবে তারা যোগাযোগ করে এবং বিরোধীদের যে হাত মজবুত করার বিষয়টা সেইটা যাতে চন্দ্রবাবু নাইডু করার একটা ভাবনা চিন্তা করে। এবং সেই চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি বসে জগদীপ ধনখড়কে দেখতে হলো যে তার পদে পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে একজন বসছেন। যখন জগদীপ ধনখড় 11ই জুলাই তিনি বলেছিলেন যে আমি আগামী 2027 সালের একদম আগস্ট মাস পর্যন্ত আমার দায়িত্ব অটল থাকবো, সেই জগদীপ ধনখড়ের আজকে কিরকম পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন। এবং যদিও পরিস্থিতিকে খানিকটা ভালোই বলা যেতে পারে, কারণ শারীরিকভাবে তাকে দেখে সম্পূর্ণ সুস্থই মনে হচ্ছে, এবং অবশ্যই সত্যপাল মালিকের মতন অবস্থা যে তার হয়নি, ভারতবাসী হিসেবে আমরা এটা দেখে অবশ্যই আনন্দিত। এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা বিভিন্ন ধরনের মতামত তাদের রাখতে শুরু করে। তবে জগদীপ ধনখড় যে পরবর্তীতে এইভাবেই থাকবেন, অর্থাৎ বিশেষ যে তার সম্বন্ধে একটা ধারণা করা হচ্ছিল তিনি একদম রীতিমতন বিজেপির বিরুদ্ধে মুখ খুলবেন, সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ খুলবেন, তেমন কিন্তু আজকের পরে আর মনে করা যায় না। জগদীপ ধনখড় যেভাবে একদম সস্ত্রীক এসে তারই পদে অন্য আরেকজন বসছেন সেটাকে উপভোগ করছেন তিনি, এবং উপভোগ না করলেও তিনি তার যে জেস্টারটা দেখাচ্ছেন সেটার মাধ্যমে কিন্তু আর কখনোই মনে করার এরকম জায়গা নেই যে জগদীপ ধনখড় পরবর্তীতে তার সঙ্গে হওয়া অন্যায় কিংবা তার সঙ্গে যে আচরণ করেছে বিজেপি, কেন তাকে হঠাৎ করে তার পদ থেকে ইস্তফা দিয়ে দিতে হলো সেই সম্বন্ধে মুখ খুলবেন, সেরকম কিন্তু আজকের পরে আর কোনো ধরনের কোনো অবকাশ নেই ভাববার। এবং জগদীপ ধনখড় এই পদ্ধতিতেই থাকবেন আগামী দিনে, তিনি চুপচাপ থাকবেন সেটাই কিন্তু এখন ধরে নেওয়া যেতে পারে, যদি না খুব একটা বড় পরিবর্তন কিছু হয়। জগদীপ ধনখড় এই মুহূর্তে সম্পূর্ণ চুপচাপ বেছে নেওয়া রাস্তা এবং সম্মানের সঙ্গে যেটুকু সম্মান পাওয়া যায় এই আজকের মতন সরকারি অনুষ্ঠানগুলোতে তিনি ডাক পাবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে। যেমন ভেঙ্কাইয়া নাইডু আজকে জগদীপ ধনখড়ের পাশে বসেছিলেন, ঠিক তেমন ভাবেই তিনি তার জীবনটা কাটাতে চাইছেন, তেমনই কিন্তু মনে করছে এই মুহূর্তে ওয়াকিবহাল মহল। আপনারা দেখুন সম্পূর্ণ শপথ গ্রহণের যে ভিডিওটা, এবং শপথ গ্রহণের পরেই কিন্তু সম্পূর্ণ প্রধানমন্ত্রী চলে যান, রাষ্ট্রপতি চলে যাওয়ার পরেই প্রধানমন্ত্রীও বেরিয়ে যান। কোনো ধরনের যে জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ, সামনাসামনি সাক্ষাৎ, সে তার কোনো অবকাশই দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে পরিস্থিতি বেশ খানিকটা হাতেই চলে এসেছে। জগদীপ ধনখড় সম্বন্ধে যে ভাবনাটা, জগদীপ ধনখড় সম্বন্ধে যে একটা অশান্তি তৈরি ছিল, একটা ইরিটেশনের জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু আর বিশেষ বিজেপিকে বদার করবে বলে মনে হয় না এই মুহূর্তে। এবং জগদীপ ধনখড় যে খুব একটা রেবেল হয়ে একদম সামনে প্রকাশ্যে এসে বিজেপির বিরুদ্ধে কিছু বলবেন তার একটা অবকাশও কিন্তু আজকে থাকছে না। অবশ্যই এই সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন সেই সময়ের ভিডিও, অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। आदरणीय राष्ट्रपति महोदय, यदि आदेश हो तो निर्वाचन आयोग से प्राप्त उपराष्ट्रपति के निर्वाचन का प्रमाणन पढ़ा जाए। यतः भारत के संविधान के अनुच्छेद 324 द्वारा भारत के उपराष्ट्रपति के पद के निर्वाचन का अधीक्षण, निर्देशन और नियंत्रण भारत निर्वाचन आयोग में निहित है, और यतः श्री जगदीप धनखड़ द्वारा 2025 के जुलाई मास के 21वें दिन तदनुसार शक संवत के वर्ष 1947 के आषाढ़ मास के 30वें दिन त्यागपत्र देने के कारण भारत के उपराष्ट्रपति का पद रिक्त हो गया है, और यतः भारत के उपराष्ट्रपति के पद को भरने के लिए संविधान तथा राष्ट्रपतीय और उपराष्ट्रपतीय निर्वाचन अधिनियम 1952 के उपबंधों और तदधीन बनाए गए नियमों और आदेशों के अनुसार निर्वाचन करा लिया गया है तथा परिणाम घोषित कर दिया गया है। अब इसलिए भारत निर्वाचन आयोग एतद द्वारा प्रमाणित करता है कि श्री सीपी राधाकृष्णन वर्ष 2025 के सितंबर मास के 9वें दिन तदनुसार शक संवत के वर्ष 1947 के भाद्रपद मास के 18वें दिन भारत के उपराष्ट्रपति पद के लिए सम्यक रूप से निर्वाचित हो गए हैं।
भारत गणराज्य के 76वें वर्ष में हमारे हस्ताक्षर और भारत निर्वाचन आयोग की मोहर से वर्ष 2025 के सितंबर मास के 9वें दिन तदनुसार शक संवत के वर्ष 1947 के भाद्रपद मास के 18वें दिन प्रदत्त किया गया। I, Chandravaram Ponusami Radhakrishnan, do swear in the name of God do swear in the name of God that I will bear true faith and allegiance that I will bear true faith and allegiance to the Constitution of India to the Constitution of India as by law established, as by law established, and that I will faithfully discharge the duty and that I will faithfully discharge the duty upon which I am about to enter. upon which I am about to enter. Congratulations. आदरणीय राष्ट्रपति महोदय, आपका आदेश हो तो आज के समारोह की कार्रवाई समाप्त की जाए।